প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্বের দুর্যোগ শিক্ষায় ব্যাহতের এই কালে এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমি বিএসএস অনার্স থার্ড ইয়ারের কোর্স কোড 231901 অর্থাৎ পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ 1971 টু ডেট, বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন কোর্সটি আমি তোমাদেরকে নিব। আজকের এই প্রথম ক্লাসে আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ারের প্রথম কোর্সের আজকের ক্লাস লেকচার লিবারেশন ওয়ার অ্যান্ড ইমার্জেন্স অফ বাংলাদেশ টপিকসে আবারও স্বাগতম। আজকের ক্লাসে আমরা, যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস, আমরা আজকে কোর্স আউটলাইন এবং কিভাবে কোর্স ভালো করা যায় এই সম্পর্কে একটু আলোচনা করে নিব। আমাদের কোর্স হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ 1971 টু টু ডেট, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা থেকে বর্তমান পর্যন্ত আমাদের সিলেবাসে মূলত 2009 সাল পর্যন্তই কভার করে। সিলেবাস যদি আমরা নিচের দিকে দেখি 2001 সালের নির্বাচন পর্যন্ত আছে, তাহলে আমরা এই সময়টুকু বাংলাদেশের রাজনীতি এবং সংবিধানের স্বাধীনতা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যে উন্নয়ন হয়েছে সেটাই হচ্ছে এই কোর্সের মূল উপযোগ্য বিষয়। এই কোর্সটা তিনটা মেইন কন্টেন্ট, যেমন এ বি সি তে বিভক্ত। লিবারেশন ওয়ার অ্যান্ড ইমার্জেন্স অফ বাংলাদেশ, এই আজকের যে টপিকস, এই টপিকসটা আমি একটা ক্লাসে শেষ দেব। তারপরে সেকেন্ড যেই কন্টেন্ট, দ্য বাংলাদেশ কনস্টিটিউশন মেকিং অফ 1972, সাইলেন্ট ফিচারেস, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। এই টপিকসটা আমরা দুইটা ক্লাসে শেষ দিব, আর বাকি যে 7টা ক্লাস এটা আমরা এই ক্লাসে শেষ দিব। এখানে আছে পার্লামেন্টারি সিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড ইটস ফাংশনিং 1973 টু 1975, অর্থাৎ বাংলাদেশের প্রথম সরকার মুজিব রিজিমের কথা, এখানে শাসনামল, প্রথম সংসদ নিয়ে আলোচনা। দ্য রোল অফ গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশন পার্টিজ, অর্থাৎ সংসদের সরকারের ভূমিকা এবং বিরোধী দলের ভূমিকা প্রথম সংসদে। ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যান্ড দ্য ফরমেশন অফ বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, বাকশাল, ফল অফ শেখ মুজিবুর রেজিম। অর্থাৎ এই পর্যন্ত আমরা দুইটা ক্লাসে শেষ দিব, মুজিব পিরিয়ড পর্যন্ত, 71 থেকে 73 থেকে 75 পর্যন্ত জেনারেল। এরপর আমরা ষষ্ঠ ক্লাস আলোচনা করব জেনারেল জিয়াউর রহমান অ্যান্ড civilization process, growth of Bangladesh National Party BNP and the 1979 election। এই পর্যন্ত আমরা সব ষষ্ঠ ক্লাস আলোচনা করব। মিলিটারি ইন্টারভেনশন অফ দ্য 1982 and the military regime of General Ershad and civilization process, fall of General Ershad, এটা আমরা আলোচনা করব সপ্তম ক্লাসে। 1991 elections and reintroduction of parliamentary system, Khaleda Zia's government and its aftermath, achievement and failures, অর্থাৎ 91 সালের একাদশ এবং দ্বাদশ সংশোধনী, এটা আমরা অষ্টম ক্লাসে আলোচনা করবে। তারপরে the 1966 election and fall of BNP, Sheikh Hasina's government, achievement and failure of Awami League, এটা আমরা নবম ক্লাস আলোচনা করব। এবং সর্বশেষ আমরা পার্লামেন্টারি ইলেকশন অফ 2001 and rise of BNP and party system in Bangladesh, অর্থাৎ
এই দুইটা 2001 সালের 8ম সংসদ এবং বাংলাদেশের পার্টি, এটা আমরা 10ম ক্লাসে শেষ করে এই ক্লাসটা আমরা শেষ করব। এখন আজকের ক্লাসে আমরা কিভাবে আলোচনা করব? আজকের আমাদের লেকচার টাইটেল হচ্ছে লিবারেশন ওয়ার অ্যান্ড ইমার্জেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের অভ্যুদয়, ইমার্জেন্স অফ বাংলাদেশ। আলোচনার সুবিধার জন্য আমি এই লেকচারটিকে দুটি অংশে বিভক্ত করলাম। প্রথম অংশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, অর্থাৎ 1940 সালে লাহোর প্রস্তাব ও দ্বিজাতি তত্ত্ব, পাকিস্তান, এটাকে আবার পাকিস্তানি আন্দোলন বলা, থেকে 1970 সালের জাতীয় প্রাদেশিক নির্বাচন পর্যন্ত এই সময়টুকু, অর্থাৎ 40 থেকে 70, এই সময়ের যে ঘটনা বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, এটা আমরা আলোচনা করব একটা ক্লাসে প্রথম অংশে। আর দ্বিতীয় অংশে সশস্ত্র যুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়, অর্থাৎ 1971 সালের 3রা মার্চের জাতীয় পরিষদের আহ্বান ও স্থগিত ঘোষণা থেকে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ বিজয় পর্যন্ত এটা। আর তাহলে আজকের ক্লাসে আমাদের আলোচনা হচ্ছে বাংলাদেশের লিবারেশন ওয়ার এবং বাংলাদেশের অভ্যুদয়, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। এটাকে আমরা দুই ভাগে আলোচনা করব। আচ্ছা, এখন আমি আমার যে কোনো নতুন ক্লাসে, যে কোনো ইয়ারের প্রথমে বা যে কোনো প্রথম ক্লাসে আমার শিক্ষার্থীদেরকে তাদের যেন ভয়ভীতি না থাকে, এই জন্য আমি তাদের সাথে পার্সোনাল ইমপ্রুভমেন্টের জন্য কতগুলো বিষয় ডিসকাশন করি। সেটা হচ্ছে তারা কিভাবে এই কোর্সটাকে ভীতি ছাড়া বা ভালো করতে পারে, বা কোর্স সম্পর্কে ডেপথ নলেজ অর্জন করতে পারে, বা কনফিডেন্স গ্রো করতে পারে, এটাই নিয়ে আমি আলোচনা করি। হাউ টু মেক দ্য কোর্স ইজি, তারা কিভাবে কোর্সটাকে ইজি করে। প্রথমে আমি যেটা তাদেরকে বলি, নো অ্যাবাউট দ্য সিলেবাস অর আউটলাইন অফ দ্য কোর্স, মানে সে যেই কোর্সটা পড়বে, যেটার জন্য সে প্রস্তুতি, এটা সিলেবাস অথবা কিংবা বিষয়বস্তু জানা, এটা বিষয়বস্তু সিলেবাস এরিয়াটা জানা, এটা আমরা ইতিমধ্যেই আমাদের পরিচয় পর্বের পরে আমরা আলোচনা করব। মার্কস ডিস্ট্রিবিউশন, আমরা মার্কস ডিস্ট্রিবিউশন জানতে হবে, আমরা কোথায় কত নাম্বারের কি নিয়ে আলোচনা করবে, এটা আমাদেরকে জানতে হবে। যেমন তোমাদের 2012-13 সেশন থেকে তোমাদের 100 নম্বরের মধ্যে 3 ধরনের প্রশ্ন এবং 20 নাম্বার কোর্স টিচারের হাতে থাকে, যে ভেরি শর্ট, অতি সংক্ষিপ্ত এবং ব্রড বা রচনামূলক যে প্রশ্নগুলো 1 নম্বরের, 4 নম্বরের এবং 10 নম্বরের। তা আমরা ছোট প্রশ্নগুলোর জন্য নজর দিব, এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ছোট প্রশ্নের নাম্বার কাটা যায় না, এবং এটা কারেক্ট উত্তর দিতে হয়, এবং পরীক্ষার ফলাফলও ভালো অবদান রাখে। এই জন্য আমরা নাম্বার মাস ডিস্ট্রিবিউশন জানতে হবে। বুক কালেকশন, আমরা ওই যে সিলেবাস অনুযায়ী, কন্টেন্ট অনুযায়ী এই এরিয়ার যে বইগুলো, এই বইগুলো কালেক্ট করতে হবে, এবং সিলেবাস এখন বর্তমানে দেওয়াও থাকে। দ্যাট মিনস রেফারেন্স সিলেক্টেড বুক আমরা এই লেকচারও দিয়েছি। রিড দ্য বুকস, ওই বইগুলো কালেকশনের পর তুমি এটা পড়া শুরু পড়বে থ্রোলি A to Z, মেক্স দ্য সাজেশন, একটা মাঝারি আকারের ভালো সাজেশন তৈরি করতে হবে বিগত সনের প্রশ্নগুলো দেখে, এবং ম্যাচ দ্য সাজেশন অ্যান্ড রিডিং বুক। এখন এই যে এই সাজেশন এবং রিডিং বুকের সাথে মিলেলে যেটা তুমি না পারো, না তুমি ভুলে গেছো, ওটা আবার তুমি নতুন করে বইতে দেখে নিবে। এইভাবে তোমার মধ্যে নলেজ বিল্ড হবে এবং সলভ করবে, এবং তাহলে তুমি পরীক্ষা হেসিটেশন এবং ভুল ছাড়াই তুমি পরীক্ষা ভালো করতে পারবে, আমি আশা করি। রেফারেন্স, আজকের আমাদের যেই কন্টেন্টটা, এই কন্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাস নিয়ে, ইতিহাসের প্রথম ধাপ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের যেই বাংলাদেশের স্বাধীনতা, এটা এই জন্য আমরা এই বইটা আমরা কয়েকটা জায়গা থেকে আমরা আলোচনা করছি। বিশেষ করে আমরা আজকে আলোচনা করছি বিভিন্ন ইংরেজি বইয়ের চেয়ে আজকে বাংলা বইতেই আমরা বেশি আলোচনা করছি। আমরা দিলেরা চৌধুরীর কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, তারপর বাংলাদেশের সংবিধান, যে আমাদের মুক্তিযোদ্ধা 7 মার্চের ভাষণ, যেটা এখন আমাদের সংবিধানেরও অংশ, এই জন্য আমরা সংবিধানও আলোচনা করতে হয়েছে। কামাল হোসেনের এই বইটা, আব্দুল হাকিমের এই বই, অনেকগুলা জিনিস, রনক জাহানের পাকিস্তান, এটা ইম্পর্টেন্ট বই এই কোর্সের জন্য। পাকিস্তান ফেইলিওর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন, পাকিস্তান কেন জাতীয় সম্মিতি ব্যর্থ হয়েছে, এটা আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বা আমাদের মুক্তিযুদ্ধের অত্যাবশ্যক, এটা বই থেকে।
পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ, চ্যালেঞ্জ অফ ডেমোক্রেটাইজেশন, রনক জানার একটা, মদুদ আহমেদের বাংলাদেশ, এরা অফ শেখ মুজিবুর রহমান। এই যদিও এই বইটা আমরা পরের ক্লাসে আলোচনা করতে হবে, চতুর্থ ক্লাসে আল মাসুদ হাসানুজ্জামান, এটাও আমরা চতুর্থ ক্লাসে বিরোধী দলের প্রথম সংসদে বিরোধী দলের ভূমিকা পর্যালোচনার জন্য দেখার জন্য আমরা আলোচনা করতে হবে। তারপর হচ্ছে এখানে আমাদের যে বই বদরুদ্দিন উমর সংসদীয় গণতন্ত্র, শীত আব্দুল কামরুদ্দিন আহমেদের পূর্ব বাংলার সমাজ ও রাজনীতি, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ, হারুন স্যারের যে বইটা বাংলাদেশের রাজনীতি সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন, এইটা আজকের ক্লাসের জন্য খুবই উপযোগী একটা বই। স্যারের আরেকটা বই আছে সরাসরি বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, বঙ্গীয় মুসলিম লীগ, পাকিস্তান আন্দোলনের বাঙালির রাষ্ট্রচিন্তা, এই বইগুলো এই কোর্সের জন্য খুবই উপযোগী। তারপর আমরা বরাবরই উদুদ ভুঁইয়া স্যারের বইটাও দেখেছি, মোজাম্মেল স্যারের বইটাও দেখেছি। যার মানে তোমরা আজকের ক্লাসে যে বইগুলো আছে এখান থেকে বাংলা ইংরেজি মিলে 2-3টা বই দেখলে তোমাদের কনসেপ্ট ক্লাসের সাথে ক্লিয়ার হয়ে যাবে। এই যে বইগুলো, পাকিস্তান ফেলোর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন, বাঙালির রাষ্ট্রীয় ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, রনক জানের বই, হারুন স্যারের বই, বাংলাদেশের মূল সংবিধান পরবর্তী সংবিধান, কামাল হোসেনের বই, হারুন স্যারের আরো শাসনতান্ত্রিক বাংলাদেশের সরকার রাজনীতি সরকার, এটা সরাসরি এই কোর্সের জন্য প্রত্যেকটা কোর্স প্রত্যেক ক্লাসে এটা উপযোগী। তারপর আওয়ামী লীগের কাউন্সিল স্যারের আরেকটা বই, এটাও বিভিন্ন রেফারেন্সে লাগে, স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস, মুনতাসির মামুন ও মাহবুর রহমান, রোল অফ অপোজিশন আল মাসুদ স্যারের, স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যারের, তারপর বাঙালির রাষ্ট্র ভাবনা ও বঙ্গবন্ধু, এটাও বাংলাদেশ কিভাবে আসছে এখানে এটা জানা যাবে। তারপর বাংলাদেশ প্রবলেমস অ্যান্ড ইস্যুস, এটাও উপযোগী বই। এই যে বইগুলোর আমি ছবিও তোমাদের জন্য প্রদর্শন করেছিলাম। এখন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। বাংলাদেশটা আমরা জানি, আমাদের আজকের এই বাংলাদেশ 71 সালের আগে এটা পূর্ব পাকিস্তান, এর আগে এটা পূর্ব বাংলা, বাংলা, শাহী বাংলা, বঙ্গ, বিভিন্ন নামে পরিচিত। তা আমরা পাকিস্তানের সাথে 23 কিংবা প্রায় 24 বছর ছিলাম। এর আগে আমরা ব্রিটিশদের অধীনে এই অঞ্চল 190 বছর, ব্রিটিশ 1757 থেকে 1947 190 বছর ছিলাম। এর আগে আমরা মুসলিম শাসন এখানে 1260 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1204 সালে মুসলিম লক্ষণ সেনকে পরাজিত করে এই অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন, যেটা 1757 পর্যন্ত ছিল। এই 550 বছর মূলত আবার দুই ভাগে বিভক্ত। প্রথমটাকে আমরা বলি সুলতানি যুগ, এরা সুলতানি পিরিয়ড, আর পরেরটা হচ্ছে মুঘল এরা, মুঘল যুগ। 1350 পর্যন্ত সুলতানি যুগ, পরবর্তী থেকে সিরাজউদ্দৌলা পর্যন্ত এটা মুঘল এরা। এখন এই যে সেনদের কাছ থেকে মুসলমানরা 1204 সালের জুলাইতে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার, সেনদের আগে পালেরা এখানে রাজত্ব করছে এর 400 বছর, এবং এর আগে সেন এরা চন্দ্রগুপ্তরা, আর্যদের পর্যন্ত আমাদের ইতিহাস জানা। তাহলে এই যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় বা বাংলাদেশ তো একদিনেই হয়ে যায় না। এই বাংলাদেশ রাষ্ট্রচিন্তার মূলে রয়েছে এই বঙ্গ যে প্রদেশ বা এই বাংলা, এটার সুদূর প্রসারী এক চিন্তা। এর চিন্তার প্রেক্ষিতে এই অঞ্চলে বাংলাকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং জাতীয়তাবাদী চেতনায় ব্রিটেন কর্তৃক আমার সাম্রাজ্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য প্রস্তুত, তখন আমাদের এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এটা নিয়ে আরেকটা প্রেক্ষাপট, বড় প্রেক্ষাপট হচ্ছে 1937 সালে উপমহাদেশের যে প্রথম নির্বাচন হয়েছে, এই নির্বাচনে কংগ্রেস একাধিপত্য নির্বাচন, এবং কংগ্রেসের জয়লাভের কারণে মুসলমান নেতৃবৃন্দ, মুসলিম লীগের নেতারা মোহাম্মদ আলী জিন্না, তারপরে এইদিকে কৃষক প্রজা পার্টির শেরে বাংলায় কে ফজলুল হক, কংগ্রেসের কিরণ রায়, তারপরে শরৎচন্দ্র বসু, এনারা অখণ্ড বাংলা বা মুসলমানদের স্বার্থ এটার জন্য অখণ্ড বাংলা গঠনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এমন সময়ে 1940 সালের 22 মার্চ অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিলে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন মোহাম্মদ আলী জিন্না। এটা তিনি বলেছিলেন, মুসলিমস আর নট মাইনরিটি,
Muslims are a nation according to any definition of nation, so they are in need of separate homeland, a territory and a state. তার এই ঐতিহাসিক ভাষণটি ব্রিটিশ ব্রিটিশ ভারতীয় ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব নামে খ্যাত। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন মুসলমান শুধু এখানে একটা জাতি নয়, হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলমান সম্প্রদায়ের একটা কালচার, ধর্ম, দর্শন, আচার আচরণগত একটা ডিফারেন্স আছে। এই জন্য মুসলমান এবং হিন্দু ভারতবর্ষের দুইটা জাতি, এবং দুইটা জাতির জন্য দুইটি রাষ্ট্র উদ্দেশ্যেই মূলত তার এই দ্বিজাতি তত্ত্বের লক্ষ্য। এবং এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই মূলত পাকিস্তান এবং ভারত বিভক্ত হয়েছে। এবং এই প্রেক্ষিতে উনি বাংলার কৃতি সন্তান শেরেবাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাবে উল্লেখ করেন, সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশনে বলা হয়, কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা ও কার্যকর হবে না বা মুসলমানদের নিকট গ্রহণযোগ্য হবে না যদি তার নিম্নলিখিত মূলনীতি না হয়। অর্থাৎ প্রয়োজন বোধে সীমানার পুনর্নিবেশ সাধন করে এবং ভৌগোলিক দিক থেকে পরস্পর নিকটবর্তী সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকা সমন্বয়ে সাধন করে, যেমন ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের এলাকাগুলো একত্রিত করে একাধিক স্বাধীন রাষ্ট্রের পরিণত করা হবে। এদের অঙ্গরাজ্যগুলো সার্বভৌম ও স্বায়ত্তশাসিত হবে। এখানে বিশেষভাবে যেটা উল্লেখযোগ্য, আমরা এখন যে বাংলাদেশ, এটা হচ্ছে ভারতের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল হচ্ছে উত্তর পশ্চিম হচ্ছে ভারত পাকিস্তান। এখন এখানে কিন্তু একাধিক রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্রের কথা বলা হয়েছে। অর্থাৎ শেরেবাংলার যে প্রস্তাব, লাহোর প্রস্তাব 23 মার্চ যে প্রস্তাব দিয়েছেন, এই লাহোর প্রস্তাবে উনি একাধিক রাষ্ট্র হলে এই জন্য বলা হয় বাংলাদেশ তখনই একটা স্বাধীন রাষ্ট্র হয়, অখণ্ড বা আরো সীমানা বেশি নিয়ে, যেটাকে এই জন্য লাহোর বলা হয়ে থাকে। লাহোর প্রস্তাবের ভিতর স্বাধীন বাংলাদেশের বীজ লুকায়িত ছিল। অর্থাৎ লাহোর প্রস্তাব যদি এরকম বলা না হতো, তাহলে এখানে আরেকটা জিনিস আমাদের পরিষ্কার জানতে হবে, কংগ্রেস নেতারা এবং অধিকাংশ ভারতবর্ষের মধ্যে, ভারত যে বড়, তাদের অভিমত ছিল ভারতবর্ষ ওয়ান ইউনিট স্টেট হবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা একাধিক রাষ্ট্রের দ্বারা। পাকিস্তান চেয়েছিল দুইটা রাষ্ট্র। আর আমাদের এই অঞ্চলের যারা স্বাধীনতাকামী যে নেতারা বা ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে নেতারা, মুসলিম জাগরণের যে নেতারা, রাজনৈতিক আদায়ের যে নেতারা, এনারা চেয়েছেন একাধিক রাষ্ট্র। এই একাধিক রাষ্ট্রের যে কনসেপ্ট, এটা ছিলই মূলত, তাহলে আজকের বাংলাদেশ আয়তনে বড় থাকতো এবং বাংলাদেশ স্বাধীন হতো সেই ভারত পাকিস্তানের সাথে। এবং বাংলাদেশের সার্বিক যে উন্নতি, রাজনৈতিক যে শিক্ষা, অর্থনৈতিক যে মুক্তি, মানে আমাদের যে সংস্কৃতির যে উন্নতি, এটা আরো বেশি হতে পারত। তাহলে এই যে লাহোর প্রস্তাব এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই মূলত দ্বিজাতি থেকে লাহোর প্রস্তাব থেকে দ্বিজাতি প্রস্তাবেই ছিল লাহোর প্রস্তাবের মূল ভিত্তি। এবং এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এই থিওরির ভিত্তিতে মূলত ভারতবর্ষে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এখন একটা বিষয় এখানে জানার বিষয়, যেহেতু লাহোর প্রস্তাবে শেরেবাংলাকে ফজলুল হক একাধিক রাষ্ট্র করে, এটা তখন পর্যন্ত মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নাও এই কনসেপ্টকে ধারণ করেছে। কিন্তু 1946 সালে যখন মুসলিম লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মোহাম্মদ আলী জিন্না এইটাকে আবার উঠে দিয়ে তিনি একক মুসলিম রাষ্ট্রের কথা উল্লেখ করেন। এবং এর প্রেক্ষিতে একটা অ্যাবনর্মাল ডিস্ট্রিবিউশন, যেখানে পাকিস্তানের সাথে আমাদের কোনো রকম শুধু ধর্ম ছাড়া কোনো ধরনের যে ভাষা, সংস্কৃতি, তারপরে আয়তন, কোনো কিছুরই মিল নেই। এরকম একটা অবাস্তব সত্যকে তারা ব্রিটিশ শাসক কর্তৃক আমাদেরকে পশ্চিম পাকিস্তানের সাথে মিলিয়ে দিয়েছে। তখন এই প্রেক্ষাপটে আমরা যেই ঘটনাগুলো এগুলো আলোচনা, 1947 পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি, অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে বা ভারত পাকিস্তান নামে 14 আগস্ট পাকিস্তান, 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। এবং আমাদের এই অঞ্চল, আমরা পশ্চিম পাকিস্তানের সাথে ছিলাম, যার মাঝখানে প্রায় 1500 বর্গ কিলোমিটার বা 1000 মাইল দূরত্ব, এবং যাদের সাথে আমাদের কোনো রকম শুধু
ভৌগোলিক এই দূরত্ব নয়, বরং সকল দিক থেকে নানা ধরনের অর্থনৈতিক যে মাধ্যম, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় বোধ, ভারতের পাকিস্তানের শুরুতেই তাদেরকে ব্লু ব্লাড মনে করত। তারা মনে করত তারা বড় ধরনের মুসলমান, আর এই অঞ্চলের মুসলমানরা ছিল এরা 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 হিন্দুয়ানা চরিত্রে অধ্যুষিত, এরা প্রকৃত মুসলমান না, এবং এদের কৃষ্টি কালচার তাদের তেমন পছন্দ হতো না এবং হওয়ার কথাও না। আর আমাদের এই অঞ্চলে মূলত ইসলাম এসেছে, যে ধর্মের মিল, এটা এসেছে মূলত ইয়ের ভিত্তিতে, দাওয়াতের ভিত্তি, অর্থাৎ যেটা সুফিবাদের মাধ্যমে। আর পাকিস্তানের যে ইসলাম, এটা হচ্ছে রেডিক্যাল আফগান বা সৌদি স্টাইলের যে রেডিক্যাল ইসলাম, বিপ্লবী বা অর্থোডক্স ওই টাইপের। আর আমরা যেটা আমাদের এখানে হচ্ছে খেলা সুফিবাদ, অর্থাৎ দাওয়াতের মাধ্যমে, অর্থাৎ আউলিয়াদের এখানে আগমনের মাধ্যমে। এই জন্য একটা অবাস্তব সত্যের ভিত্তিতে 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীনতার মধ্যে বাংলাদেশকে পাকিস্তানের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, বর্তমান বাংলাদেশকে। এখন এই শুরুতে পাকিস্তান শুরুতে 1948 থেকে বা ভাষা আন্দোলন শুরুতে প্রথমে পাকিস্তান গণপরিষদে, করাচির গণশিক্ষা কমিশনে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার জন্য প্রচার। সেখানে কুমিল্লার দীনেন্দ্রনাথ দত্ত গণপরিষদে প্রথম উর্দুর সাথে বাংলাকে রাষ্ট্রভাষা অ্যালং উইথ উর্দু, বাংলা শুড বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এটা প্রস্তাব করেন। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী এটা কোনোতেই তারা এটা না মানে। উপরন্তু মোহাম্মদ আলী জিন্না 1948 সালের 21শে মার্চ পল্টন ময়দানে এবং 23শে মার্চ 23শে বা 24শে মার্চ কার্জন হলে উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এবং এই প্রেক্ষিতে এই অঞ্চলের ছাত্র, শিক্ষক, পেশাজীবী সকলেই নৌ উচ্চারণ করে তার এই উদ্দেশ্যকে বিরুদ্ধে তারা আন্দোলনে মত হন। এবং যার চূড়ান্ত পর্যায়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেটা আমরা সবাই জানি, যার প্রেক্ষিতে বাঙালি জাতি, যেটাকে আমরা বলে থাকি দ্য পিপল অফ বাংলাদেশ ডিসকভার দেয়ার আইডেন্টিটি থ্রু দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1950, অর্থাৎ বাঙালি জাতি যে সোচ্চার তাদের অধিকার আদায়ের বিষয়ে, এটা কিন্তু 52-এর ভাষা আন্দোলনের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ বাঙালিকে তুমি দমায়, যেখানে অবাস্তব একটা সত্য, অর্থাৎ 56% লোকের মাতৃভাষা হচ্ছে বাংলা এবং মাত্র 3.5 থেকে 4% লোকের ভাষা হচ্ছে উর্দু, সংখ্যালঘু। এখানে একটা জিনিস উল্লেখ্য যে পাকিস্তান ওই অংশের মধ্যে আমরা ছিলাম মেজরিটি, তারা ছিল মাইনরিটি। এখন ক্ষমতা, শিক্ষা দীক্ষা বা প্রশাসনে তারা বেশি ছিল, এই জন্য তারা সবসময় পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণ এবং উপেক্ষিত এবং করারই চিন্তাই ছিল। এখন আমরা এটা পরবর্তী আলোচনা এই হিসেবে ভাষা আন্দোলনও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল প্রথম যে সাংস্কৃতিক আন্দোলন, এটার প্রেক্ষাপট তৈরি করে 1954 সালের প্রাদেশিক নির্বাচন। পাকিস্তান স্বাধীন হওয়ার 9 বছরের এটাই প্রথম যে কোনো নির্বাচন, যে নির্বাচনে এই অঞ্চলের বাঘা নেতা আওয়ামী মুসলিম লীগের সভাপতি মাওলানা ভাসানী, কৃষক প্রজা পার্টির হোসেন শহীদ সরওয়ার, কৃষক শ্রমিক দলের শেরেবাংলা কে ফজলুল হক, নেজামে ইসলামের মাওলানা আতাউর রহমান এবং গণতান্ত্রিক দলের, বামপন্থী গণতান্ত্রিক দলের হাজী দানেশ, এই 4 জন মিলে যুক্তপন গঠন করছে। এবং এই যুক্তপন আওয়ামী মুসলিম লীগের যে নির্বাচনী যে 42টা দফা ছিল, এখান থেকে 41 দফা ম্যানিফেস্টো তৈরি করে তারা নির্বাচনে ঐক্যবদ্ধ করে এবং সফলতা লাভ করে। এবং এই নির্বাচনেই মূলত নৌকা, বাংলাদেশ বর্তমান আওয়ামী লীগের যে নৌকা প্রতীক, এটা সর্বপ্রথম এই 1954 সালের প্রাদেশিক নির্বাচনে নৌকা, তারা নদীমাতৃক দেশের নৌকা, অর্থাৎ ত্রাণ দাতা হিসাবে, উদ্ধারকারী হিসাবে মাওলানা ভাসানী এবং স্যাম্বলকে বেছে নিয়েছেন। এই 54 সালের নির্বাচনে মুসলিম অমুসলিম মিলে যে আসন ছিল, সব মিলে মুসলিম যুক্তপন 236টি, অর্থাৎ মুসলমানদের 223 এবং অমুসলিমদের ওখানে যে 13টা, মোট 236টি আসন লাভ করে। অর্থাৎ নিরঙ্কুশ ক্ষমতাসীন মুসলমানের
মুসলিম লীগের পরাজয় এবং যুক্তফ্রন্টের বিজয় হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে আরেকটা রাজনৈতিক যে আবাস, মানে বাঙালি পশ্চিম পাকিস্তান, বাঙালি পূর্ব পাকিস্তান কর্তৃক পশ্চিম পাকিস্তানকে বা পূর্ব বাংলা কর্তৃক পশ্চিম পাকিস্তানকে আরেকটি রাজনৈতিক থ্রেট, মানে কোন রকম অন্যায় অবিচার এই অঞ্চলের মানুষ মেনে নেবে না, এটা নির্বাচনের মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে। 1956 সালের পাকিস্তানের শাসনতন্ত্র সংবিধান তৈরি করার জন্য যে গণপরিষদ তৈরি করা হয়েছে, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, সেটা দীর্ঘ 9 বছরও কোন রকম 55 বছর পর্যন্ত কোন রকম আদর্শ প্রস্তাব ছাড়া কোনো কিছু করতে পারে নাই। এরই প্রেক্ষিতে এই প্রথম গণপরিষদ বাতিল করে দ্বিতীয় গণপরিষদ গঠন করে। এই দ্বিতীয় গণপরিষদে পাকিস্তানের একটা সংবিধান রচনা করছে 9 বছরের মাথায়, যেটা 23শে মার্চ থেকে কার্যকর হবে। কিন্তু 2.5 বছরের মাথায় সেটা আবার 58 সালে সামরিক আইনের যা 7 অক্টোবর সামরিক আইন জারির মাধ্যমে ওটা বাতিল হয়। এই সামরিক আইনের ইস্কান্দার মির্জা থেকে আইয়ুব খান দীর্ঘকালীন পাকিস্তানের যে মলহ মানব, তিনি 69 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। বিভিন্ন সালা সতুরি, মৌলিক গণতন্ত্র, বিভিন্ন রকম রাজনীতিক যে ঘটনা এটা তৈরি করে। আর আমরা বেশি আলোচনা করব না এখানে। তারপর 62 সালে শরীফ কমিশনের বিরুদ্ধে এই অঞ্চলের ছাত্ররা আন্দোলন করছে, মানে ওইখানে বাংলা ভাষাকে এক ধরনের রোমান সংস্কৃতি বা বাংলাকে উর্দু বাংলা মিলে এক ধরনের ভাষা এবং বিভিন্ন ধরনের পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক উর্দুকে প্রাধান্য দিয়ে বিভিন্ন নীতি নেওয়া হয়েছে, যেটা এই অঞ্চলের ছাত্ররা আন্দোলন করছে। তারপর 66 সালের সদবা, মূলত এটাকে বলা হয় বাংলার মেঘনা কাটা, অর্থাৎ বাংলার মুক্তির সনদ। অর্থাৎ এই 6 দফাই ছিল 70-এর নির্বাচনের ম্যানিফেস্টো, এবং এই নির্বাচনের ম্যানিফেস্টো থেকেই এবং এটা পাকিস্তানের যে 70-এর নির্বাচন, এই নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করছে। এবং এটাই ছিল মূলত ওই মুক্তিযুদ্ধের অন্যতম একটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম একটা চালিকা, ইন্সপায়ার ম্যানিফেস্টো। 68-র আগরতলা সনদনামা, এই 66-র যেই 6 দফা, এটাকে বানসাল, এটা কোনোভাবে পাকিস্তানি শাসক গোষ্ঠী মেনে নিতে পারে নাই। এই জন্য 68-তে 35 জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে 35 জন সামরিক বেসামরিক অফিসারকে আসামি করে এবং তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা দেন। এবং এই মামলার থেকে যেই নিপীড়ন, এটা থেকে রক্ষা করাতে বা এই দেশের মানুষ পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে মনোভাব বুঝার আর বাকি থাকে না। 69-এর গণঅভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা এবং শহীদ আসাদের মৃত্যুর প্রেক্ষিতে এই অঞ্চলের ছাত্র আন্দোলন ব্যাপক প্রসার লাভ করে। 69-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে সরেসারি আইয়ুব খান পতন বাধ্য হয়। উনি 1969 সালের 24শে মার্চ ইয়াহিয়া খান, তৎকালীন সামরিক প্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এখন এই জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতায় এসে তার বেসামরিকীকরণ বা মানুষকে, জনগণকে কিছু দেওয়ার উপলক্ষে তিনি একটা নির্বাচনের ডেট দেন, 70-এর প্রাদেশিক এবং জাতীয় উভয় নির্বাচনের, যেটা 1970 এবং 71 সাল দুই সময়ে মধ্যে হয়েছে। কারণ এই অঞ্চলে ওই যে নভেম্বরের 12 নভেম্বর এক মহাপ্রলয়, যে প্রলয়ের কারণে নির্বাচন একটু পিছিয়ে গেছে এবং এটা হয়েছে। এবং এই নির্বাচনের যেই দেখার বিষয়, সেটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই নির্বাচনে এই অঞ্চলের 262টা আসনের মধ্যে 262টা আসনের মধ্যে 162টা আসনের মধ্যে 160টাই আওয়ামী লীগ পায়। শুধু 2টা আসন ছাড়া, নুরুল আমিনের পিডিপির এবং রাজা তিদিবের স্বতন্ত্র, এই 2টা আসন ছাড়া প্রত্যেকটা, এবং জাতীয় পরিষদের যে আসন, এই আসনগুলো এখানে পায় 293টা, স্বতন্ত্র 5টা আর 2টা অন্য দল পাইছে 293টা। অর্থাৎ নিরঙ্কুশ যে 70-এর নির্বাচনকে এই জন্য বলা হয়ে থাকে পাকিস্তানের মৃত্যুবাদ। অর্থাৎ 70-এর নির্বাচনেই বুঝিয়ে দিয়েছে বা দুই অঞ্চলের মধ্যে, দুই অঞ্চল পাকিস্তান, এই অঞ্চল সংখ্যাগরিষ্ঠ এবং দুই অঞ্চল এইভাবে পাকিস্তান কেন্দ্রিক কেন্দ্রভিত্তিক প্রাদেশিক স্বায়ত্তশাসন না দিয়ে কেন্দ্রভিত্তিক যে পাকিস্তানের যে অ্যাটিটিউড, এটা থাকার সম্ভাবনা, এটা এই নির্বাচনে বুঝিয়ে। তাহলে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে মধ্যকার যে বৈষম্য শুরু হয়েছে
সাংস্কৃতিক অধিকার দিয়ে এবং শেষ হয়েছে রাজনৈতিক অধিকার দিয়ে। এর মধ্যকার মানুষ যে পূর্ব মানুষের যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক যে অধিকার বা যে সমবন্টন, এটা কখনো ছিল না। এক সমীক্ষা দেখা গেছে পাকিস্তানের 1947 থেকে 55 পর্যন্ত 8 জন মুখ্যমন্ত্রীর মধ্যে একজন কেবলমাত্র মুখ্যমন্ত্রী, শেরে বাংলা প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সর্দার, তিনি বাঙালিদের স্বার্থে কিছু কথা, আর কেউ বাঙালিদের স্বার্থে কথা। 7 জন গভর্নরের মধ্যে মাত্র একজন চৌধুরী খালিকুজ্জামান ছিল বাঙালি, এবং 7 জন প্রেসিডেন্টের মধ্যে কেউ বাঙালি ছিলেন না। এবং যদি আমরা প্রশাসনের দিকে আরেক সমীক্ষা দেখা যায়, প্রশাসনের দিকে জায়গায় 19 জন সচিব, 1947 থেকে 55 সাল 19 জন সচিবের মধ্যে একজনও বাঙালি বা পূর্ব পাকিস্তানের ছিল না, এবং 43 জন যুগ্ম সচিবের মধ্যে মাত্র 19 জন, মাত্র 3 জন বাঙালি ছিল, এবং 41 জনের মধ্যে, এবং 41 জন পশ্চিম পাকিস্তানের ছিল, উর্দু ভাষাভাষী বা পশ্চিম পাকিস্তান। এবং আন্ডার যে সেক্রেটারি, এখানেও 538 জনের মধ্যে মাত্র 23 জন ছিল এই অঞ্চলের, আর বাকি সবাই তাদের। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সামরিক অফিসারদের মধ্যেও, সামরিক বেসামরিক সকল ক্ষেত্রে যে অর্থনৈতিক যে বৈষম্য, অর্থনৈতিকও ওই দিক এই অঞ্চলের সম্পদ দিয়ে অঞ্চল গড়া হয়েছে, এবং এই অঞ্চলের মানুষকে কোনো রকম অধিকার বা তাদের ন্যায্যতা, শিল্প কলকারখানার যে 22টা ফ্যামিলি ছিল নিয়ন্ত্রণ করতে, এর মধ্যে মাত্র একটা ছিল এই অঞ্চলের, আর বাকি সবই ছিল। এইভাবে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে বঙ্গবন্ধু যে 6 দফা দিয়েছেন, ওই 6 দফার মধ্যে সব কিছু লিপিবদ্ধ ছিল, এবং এই 6 দফার ভিত্তিতে 70 সালের যে নির্বাচন, এই প্রাদেশিক নির্বাচনেই মূলত এই অঞ্চলের ভাগ্য, জাতীয় যে নির্বাচন, এই নির্বাচনেই এই অঞ্চলের বিভক্তি বা স্বাধীনতার মূল ভিত তৈরি করে দিয়েছিল। এখন আচ্ছা, মুক্তিযুদ্ধের শেষ পর্ব, এখন 1971 সালের জাতীয় পর্ব। 1971 সালের অর্থাৎ 70-এর নির্বাচনে পাকিস্তান আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভের পর ইয়াহিয়া খান 23শে মার্চ বঙ্গবন্ধু 10 ফেব্রুয়ারি প্রেসিডেন্টকে, ইয়াহিয়া খানকে অধিবেশন, জাতীয় পরিষদ অধিবেশনের জন্য আহ্বান জানান। এরই প্রেক্ষিতে তিনি 1971 সালের 15 ফেব্রুয়ারি 3রা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান। এই অধিবেশন আহ্বানের প্রেক্ষাপটে তিনি আবার হঠাৎ করে 1 মার্চ অধিবেশনকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন। এই অনির্দিষ্টকাল মূলত এই সময় থেকে 1971 সালে 1 মার্চ থেকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের বা স্বাধীনতার মূল চূড়ান্ত পর্ব শুরু হয়। এর প্রেক্ষিতে বঙ্গবন্ধু 1-2-3 এই 3 দিন এই অঞ্চলে হরতাল এবং অসহযোগ ডাকে, এবং এই জাতীয় পরিষদ স্থগিতের প্রেক্ষিতে যে ছাত্রদের যে আন্দোলন এবং বঙ্গবন্ধুর উপস্থিতি, বঙ্গবন্ধু ছাত্র জনতা তৎকালীন বটতলায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন বটতলায় আসমাদ্রব, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি আসমাদ্রবের স্বাধীনতার পতাকাকে বাদ দিয়ে বাংলাদেশ পতাকা উত্তোলন করে, এবং 3রা মার্চ পল্টনের সমাবেশে বঙ্গবন্ধুর উপস্থিতিতে শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বাধীনতা অলরেডি, স্বাধীনতা আমরা যে পাকিস্তানি শাসক গোষ্ঠী যেহেতু তাদের ন্যায্য অধিকার সংখ্যাগরিষ্ঠতা তা মেনে নিয়ে আমাদের যে সংসদ ডাকা হচ্ছে না, এই জন্য এই অঞ্চলের মানুষ এটা বুঝতে পেরে এই দেশের অবিসংবাদী নেতা বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। এরই প্রেক্ষিতে উনি 7 মার্চে ভাষণ, যেটা ঐতিহাসিক, যেটা পাকিস্তানের পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ 36 ঘন্টা বৈঠক করেও কোনো দেখা তৈরি করতে পারে, সেটা বঙ্গবন্ধু নিজে সেই 18 মিনিটের 7 মার্চের ভাষণ, যেটার সামান্য একটু অংশ আমি এখানে উল্লেখ করছি। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। অর্থাৎ এটা এখন বাংলাদেশের সংবিধানেরই অংশ, তফসিলেরই অংশ। এই প্রেক্ষিতে
বঙ্গবন্ধু যখন এই অঞ্চলে বঙ্গবন্ধুর সাথে গোল টেবিলের বৈঠক করেন, কিন্তু ওই ইয়াহিয়া খান কিন্তু ভুট্টো কোনোভাবে কনভিন্স হতে পারে নাই গণপরিষদে বসার জন্য, এবং সে যেহেতু সে বলতে চাচ্ছিল এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠতা পাকিস্তান আওয়ামী লীগ এবং পশ্চিম অঞ্চলের পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ সে অর্জন করছে এবং এই নতুন আরেক ধরনের থিওরি তৈরি করছে। এরই প্রেক্ষাপটে 15 মার্চ প্রতিনিধি দল নিয়ে আলোচনার জন্য ইয়াহিয়া খান বাংলাদেশ পূর্ব পাকিস্তানে আসে। তৎকালীন পূর্ব পাকিস্তান আসার পূর্ব বাংলা আসার পর তার সাথে কোনো আলোচনা এইভাবে তারা আবার ইতিমধ্যে তারা যুদ্ধ প্রস্তুতি নিতে থাকে, এবং উনি 25 মার্চ হঠাৎ করে কারোর সাথে কিছু না বলেই পশ্চিম পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন, এবং এর মধ্যে তিনি টিক্কা খান বেলুচিস্তানের যে কসাই হিসেবে বেলুচিস্তানের কসাই হিসেবে কিন্তু টিক্কা খানকে এই অঞ্চলে পদায়ন করে, এবং এই অঞ্চলের ওই অঞ্চল থেকে যুদ্ধ সরঞ্জাম নিয়ে আসে। এর প্রেক্ষিতে অপারেশন সাসেজ অর্থাৎ 25 মার্চ রাত্রে তারা পাকিস্তানের শাসক গোষ্ঠী সামরিক জান্তারা এখানে যে অপারেশন চালায় সেটা অপারেশন সাসেজ। এর প্রেক্ষিতে রাজারবাগ পুলিশ লাইন, তারপরে ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস, এই সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো এবং ব্যাপক হত্যা, সাধারণ মানুষ হত্যার যোগ্যতা রিপোর্টে আসছে। ওই দিন 50,000 নিরস্ত্র বাঙালিকে হত্যা করা হয়। এই অপারেশন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা, এই অপারেশন সাসলাইট এখান থেকে রাত 1টার দিকে বঙ্গবন্ধুকে তার 32 নম্বর বাড়ি থেকে তিনি গ্রেপ্তার করে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্ট, পরবর্তীতে করাচিতে নেওয়া হয়। মুক্তিযুদ্ধেও বঙ্গবন্ধু এরই প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের সংগঠনে বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল একটা অপরিহার্য উপাদান। আর তাই এই সময় পশ্চিম পাকিস্তানের বন্দী থাকা সত্ত্বেও তার নামে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে শপথ নিতেন, বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধ চলে। অনুপস্থিত সত্ত্বেও বঙ্গবন্ধুর প্রদান করে মুক্তিযুদ্ধ চলাকালীন সরকার গঠন করা হয়েছিল অর্থাৎ। এবং এরই প্রেক্ষিতে এখন আমাদের যে বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা মুক্তিযুদ্ধ না, যেটা বঙ্গবন্ধু যেই স্বাধীনতা দিয়ে গেছেন সেটি 1906 তফসিলে এখন 1950 নম্বর জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত 1971 সালের 25 মার্চ মধ্যরাতে শেষে অর্থাৎ 26 মার্চ প্রথম পরে জাতির পিতা বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত স্বাধীনতা ঘোষণা, এটা ছিল ইংরেজিতে, বাংলা এই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন, এবং আমি বাংলাদেশের জনগণের আহ্বান জানাইছি যে যেখানে আছো, যাহা কিছু আছে তা নিয়ে রুখে দাঁড়াও সর্বশক্তি দিয়ে। হানাদার বাহিনীর প্রতিরোধ করো, পাকিস্তান দখলদার বাহিনী শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে। অর্থাৎ বঙ্গবন্ধু তার 26 মার্চ তাকে অ্যারেস্টের আগেই এই ঘোষণা দিয়ে তার কর্মীদের কাছে পৌঁছায় দেন। এর প্রেক্ষিতে এখন স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা, অর্থাৎ সাংবিধানিক যে এটা 1971 সালের যে 26 মার্চ থেকে বাংলাদেশের যে মহান যুদ্ধ শুরু হয়েছে পাকিস্তান কর্তৃক অত্যাচারের, নিপীড়নের, সেটা পরবর্তীতে বাংলাদেশের স্বীকৃতিও দেয়। সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ অর্থাৎ নির্বাচিত যে জাতি এবং প্রাদেশিক পর্যায়ে সত্ত্বের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে যে মুজিবনগর সরকার গঠিত হয়েছে 10 এপ্রিল এবং 17 এপ্রিল শপথ কার্যকর হয়েছে। এটাতেই তারা একটা সিদ্ধান্ত নিয়ে জনগণ নির্বাচিত প্রতিনিধির পক্ষে যে রায় দিয়েছে সেই মোতাবেক আমরা নির্বাচিত প্রতিনিধি আমাদের সমবায় গণপরিষদ গঠন করে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের পবিত্র কর্তব্য বিবেচনা করে আমরা বাংলাদেশের সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এবং এত দ্বারা পুণ্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা এই ঘোষণা অনুমোদন করতেছি। আমাদের স্বাধীনতার এই ঘোষণা 1971 সালের 26 মার্চ থেকে কার্যকর বলে, অর্থাৎ 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবে। ওই সময় থেকে এটা সাংবিধানিক যে এখন ঘোষণা এটা কার্যকর, অর্থাৎ মুজিবনগর সরকারের। এখন মুজিবনগর সরকার বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে
বানানো হয় এবং সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, অস্থায়ী উপরাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক এবং অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এইচ এম কামরুজ্জামান। এবং একটা করা হয়েছে, তাছাড়া জেনারেল আতাউল গনি ওসমানীকে প্রধান সেনাপ্রধান এবং এ কে খন্দকারকে উপনায়ক এবং ডেপুটি আর্মি স্টাফ বানানো হয়েছে এই সরকার। এবং মুক্তিযুদ্ধের সংগঠন মূলত এনারা বিভিন্ন ভাগে, কিছু ছিল সরকারি, কিছু একটা ছিল বেসরকারি, যারা আর্মি, বিডিআর, সরকারি নৌ বিমান থেকে গঠিত, এটা ছিল নিয়মিত বাহিনী। আর এদেরকে বলা হতো যেটা তাদেরকে, আর যেটা অনিয়মিত বাহিনী এপিএফ মানে ফ্রিডম ফাইটার, মুক্তি ফৌজ, তাদেরকে এটাও বলা হতো। এছাড়াও আরো কতগুলো বাহিনী ছিল, আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন কর্তৃক যুবকদেরকে নিয়ে যে মুজিব বাহিনী, টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী, এভাবে তারা অনেক যুদ্ধ অংশগ্রহণ করেছে। এবং কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ সবাই মিলে যে বাহিনী, সে বাহিনী তারা আবার যাদেরকে গণবাহিনী বা ফ্রিডম ফাইটারও, মুক্তি বাহিনীও বলা হয়। তখন আবার আঞ্চলিক যে বাহিনীগুলো, এরও মুক্তিযুদ্ধে যে অবদান রাখে। আর মূলত ওই সময় মুখরিত হতেছিল জয় বাংলা ধ্বনি এবং পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা, জনগণের এক দফা, বাংলাদেশের স্বাধীনতা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাকে স্বাধীন করো, এই যে স্লোগান, এটাতে মুখরিত ছিল এই অংশ। এবং মনিরুজ্জামান যে কবিতাতে লিখছিলেন, যখন বুকের রক্তে লিখেছি একটি নাম, কবিতায় আর কি লিখবো, মনিরুজ্জামান শহীদ স্মরণে লিখছে। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সংগঠনের বাহিরেও আবার বৃদ্ধ বনিতা, কৃষক, ছাত্র সমাজ, সাধারণ মানুষ বিভিন্ন ভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এবং এই যুদ্ধে 30 লাখ লোক শহীদ হন এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হানি হয়। বাংলাদেশের স্বাধীনতা পরাশক্তি ও ভারতের ভূমিকা, অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, এখানে বাংলাদেশ তখন পৃথিবীর যে পরাশক্তি আমেরিকা এবং চীন, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। এবং যে চায়না এবং ভারত, সোভিয়েত ইউনিয়ন এবং ভারত, এটা বাংলাদেশের পক্ষে ছিল স্বাধীনতার জন্য। এবং ভারত সর্বাধিকভাবে সহযোগিতা করছে। শুধু 1 কোটি মানুষকে আশ্রয় নয়, বরং ভারতকে অস্ত্র এবং তাদের সৈন্য এবং ভারত যৌথ বাহিনী যে গঠন করা হয়েছে, এটা ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়। এরপর থেকেই মূলত পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিট নড়তে থাকে। এভাবে পাকিস্তানি শাসকের আত্মসমর্পণ ও চূড়ান্ত বিজয়। এইভাবে পাকিস্তানি যে বাহিনী, তারা 1971 সালের 16 ডিসেম্বর বর্তমান রেসকোর্স ময়দানে 16 ডিসেম্বর 93,000 সৈন্য নিয়ে জেনারেল নিয়াজি, জগৎ সিং অরোরা, মিত্র বাহিনীর যে প্রধান যৌথ কমান্ডার, অরোরার কাছে আত্মসমর্পণ করে এবং আত্মসমর্পণের সকল প্রক্রিয়া সম্পন্ন করে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তাহলে আজকের ক্লাসে আমরা যে আলোচনাটা করেছি বাংলাদেশের লিবারেশন ওয়ার এবং এর অভ্যুদয়, বাংলাদেশের অভ্যুদয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা অনিবার্য কারণ ছিল, কারণ এই অঞ্চলের অনেক দিন থেকে অবিভক্ত বঙ্গ অথবা আসামকে নিয়ে বা আরো কিছু এলাকা নিয়ে এই অঞ্চলে একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া দীর্ঘদিন যাবৎ চলমান ছিল। এই রাষ্ট্রের পূর্ণতা পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে। এবং আমাদের এই যে স্বাধীনতা, এটা 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 66 ছয়দা বা 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মহান যে মুক্তিযুদ্ধ, এর মাধ্যমে যে অভ্যুদয় ঘটছে, যে বিজয় ঘটেছে, এটা মূলত বাঙালির দীর্ঘ নেতৃত্বের কারণ। এবং এই কারণে বাংলাদেশ পৃথিবীতে এরকম তৃতীয় বিশ্বে এরকম সশস্ত্র যুদ্ধ করে স্বাধীনতা পাওয়া বাংলাদেশেই প্রথম। এবং বলা বাহুল্য, শুধু আমেরিকা তাদের স্বাধীনতা ঘোষণা করতে পেরেছে এইভাবে, এবং বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে এরকম 2টি দেশ ছাড়া এরকম নিজের স্বাধীনতা এবং সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বীরের মতো করে এভাবে স্বাধীনতা আনা সম্ভব। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করছিলাম মূলত স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এর প্রেক্ষাপট এবং কিভাবে যুদ্ধ পরিচালনা হয়েছে, এবং সংবিধানে যে
তফসিলে যে 7 মার্চের ভাষণ, স্বাধীনতার সাংবিধানিক যে ঘোষণা, মুজিবনগর বঙ্গবন্ধুকে যে অ্যাবসুলেট ক্ষমতা মুজিবনগর সরকার কর্তৃক দেওয়া হয়েছে, এবং তিনি তার নামে যে যুদ্ধ পরিচালনা, তার আহ্বানে যে একটা দেশ স্বাধীন মানুষের আত্মত্যাগ, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এবং বরাবরই আমরা বলতে হবে বাংলা একটা বীরের জাতি, এবং বীরের কারণে এমন একটা স্বাধীন দেশ আমরা স্বল্প সময়ে 9 মাসের যুদ্ধে, প্রত্যক্ষ যুদ্ধের মাধ্যমে অর্জন করতে পেরেছি। আমি আশা করি তোমরা এই বইগুলা দেখবে এবং তোমরা মিলিয়ে নিবে এবং লেকচারটা ভালো করে মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। তোমাদের সকলকে